প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন চ্যানেল আই প্রতিদিনের আয়োজন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করছেন জিল্লুর রহমান। সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে স্বাগত। শুধু দর্শক মন্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশ একটি গরিব দেশ, স্বল্পোন্নত দেশ, কিন্তু আমরা গরিব থাকতে চাই না। এই স্বল্পোন্নত বিশেষণটি আমাদের নামের সঙ্গে জুড়ে থাকুক, তাও আমরা চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে গত কয়েক বছর ধরে শুনে আসছেন যে বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সম্পদ হচ্ছে গ্যাস। অত্যন্ত সম্ভাবনাময় এই খাত। গ্যাস রপ্তানি নিয়ে বিগত কয়েক বছর ধরে এদেশে তুমুল আলোচনা, তর্ক বিতর্ক চলছে পক্ষে এবং বিপক্ষে। গ্যাস রপ্তানির ইস্যুটি যখন যারা ক্ষমতায় থাকেন তারা এ বিষয়ে যতটা নমনীয় থাকেন, ক্ষমতার বাইরে থাকলে গ্যাস রপ্তানির প্রবল বিরুদ্ধে তারা। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের গ্যাস রপ্তানি ইস্যু এবং গ্যাস খাত। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন, আমার বাদিকে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেন, এবং আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান একজন রাজনীতিবিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু। আমি প্রথমেই মাননীয় মন্ত্রীর কাছে জানতে যাচ্ছি যে আপনারা ক্ষমতায় আসবার পর মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে মাটির নিচে কোনো সম্পদ রেখে লাভ নেই। আপনার কথা আমরা বিভিন্ন সময়ে যা বুঝতে পারছি তাতে যে গ্যাস রপ্তানির আমাদের জন্য প্রয়োজনীয়, এটি আপনি বলতে চাচ্ছেন, এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনারা আসতে পারছেন না কেন? আমরা আসার পর যে জিনিসটা আমি দেখেছি যে এই গ্যাস রপ্তানির বিষয়টা বিতর্কিত চলছিল। তখনও একটা প্রস্তাবও দেওয়া হয়েছিল বিদেশি কোম্পানি মারফত গ্যাস রপ্তানির জন্য। তো আমরা সেজন্য এটাকে আরো স্বচ্ছতা আনার জন্য দুটি জাতীয় কমিটি গঠন করি। এটা জানেন, সবাই জানেন, বাংলাদেশের দিনে এই দুটো কমিটি রিপোর্ট দিয়েছে গত ডিসেম্বর মাসে। আজকে প্রায় 7 মাস হইতে চললো, প্রায় 6 মাসের উপর। এই কমিটি কিন্তু 8 মাস পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন দিক বিবেচনা করে তারা একটা সুস্পষ্ট সাজেশন দিয়েছেন, এবং সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন যে আমাদের দেশে গ্যাসের যে পরিমাণ গ্যাস আছে এটাকে আরো বেশি আবিষ্কার করা প্রয়োজন, অর্থাৎ ড্রিলিং করা প্রয়োজন। যত বেশি আরো ড্রিলিং করব তত বেশি গ্যাস আমাদের পাওয়ার সম্ভাবনা আছে। এই ড্রিলিং করতে হলে বিদেশি কোম্পানিগুলিকে যদি আমরা উৎসাহিত করতে পারি, এবং তাহলে হয়তো আরো বেশি ড্রিলিং হবে। সেই প্রেক্ষাপটে ওনারা কমিটি বলেছেন যেহেতু এই গ্যাসটা আমাদের কাছ থেকে বিদেশি কোম্পানিগুলিকে আমরা বিগত 10 বছর যাবৎ তাদেরকে এই দেশে এনেছি, আমরা নিজেদের ক্যাপাবিলিটি নাই, আমরা এতটুকু সম্ভব নয়। বিদেশি কোম্পানিগুলো এসেছে, তাদের সঙ্গে পিএসসি চুক্তি করেছি, এই পর্যন্ত 10টা চুক্তি হয়েছে। সুতরাং তাদেরকে আনার উদ্দেশ্য ছিল যে তারা গ্যাস উত্তোলন করবে। চুক্তিতে আছে এনজিএল এর মাধ্যমে তারা গ্যাস রপ্তানি করতে পারবে, এলএনজির মাধ্যমে গ্যাস রপ্তানি করতে পারবে। কিন্তু এখন কথা হচ্ছে এলএনজির মতো আমাদের অতটা ক্ষেত্র নাই যে রপ্তানি করা সম্ভবপর। কমিটি বলেছে যেহেতু তাদের অংশটা আমাদের কিনতে হয় বৈদেশিক মুদ্রায়, তারা যে আবিষ্কার করে গ্যাসটা তাদের অংশ মোটামুটি 1/3, আর 1/3 হলো তাদের ইনভেস্ট করে সেই কস্ট রিকভারি। তো মানে অর্থাৎ যে বিনিয়োগটা করে সেটা ফেরত দিতে হয় 1/3 বৈদেশিক মুদ্রায়, ওটা ফেরত দিলে 2/3 মালিক আমরা হই, আর তারা হয় 1/3 মালিক। ওইটাকে আমরা চিরজীবন আমাদের বৈদেশিক মুদ্রায় তাদেরকে পেমেন্ট করতে হবে। তো কমিটি বলেছে তাদেরকে আরো উৎসাহিত করার জন্য ওই সীমিত পরিমাণ আবিষ্কৃত ক্ষেত্র থেকে তাদের অংশ রপ্তানি করা যেতে পারে। এখন এটা সরকারের বিবেচনাধীন আছে, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখন আমরা সরকার এখন দাঁড়াচ্ছে যে কমিটির রিপোর্টে যা আছে সেটি আপনারা বিবেচনার জন্য প্রধান মানদণ্ড হিসেবে, আমি মনে করি কমিটির সুপারিশটাই আমাদের প্রধান মানদণ্ড হিসেবে গ্রহণ করা উচিত।
জনাব হাসান আলো কিন্তু আপনার বক্তব্য, মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে। উনি দুটো কমিটির কথা বললেন এবং এই রিপোর্ট আমরা দেখেছি। এখানে দুটো কমিটির, একটা হচ্ছে যে মজুদ কমিটি, একটা ব্যবহার কমিটি, এবং প্রশ্ন হচ্ছে রপ্তানি করা যাবে কি যাবে না সেটা হচ্ছে পরের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে গ্যাসের কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় এবং সেটা দেশের জন্য, জাতির জন্য, অর্থনীতির জন্য এই ব্যবহারটা কিভাবে নিশ্চিত করা যায়। তো সেইটা নির্ধারণ করতে হলে প্রথমে যে কথাটা এখানে প্রচার করা হচ্ছে বিভিন্ন ভাবে আর কি, যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, বাংলাদেশে গ্যাস রপ্তানি করতে পারলে কোটি কোটি টাকা আয় করবে, বাংলাদেশ আর গরিব থাকবে না, এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য গত কয়েক বছর ধরেই প্রচার পেয়ে আসছে। তো এখানে যে কমিটির কথা বললেন উনি, কমিটির প্রথমে জিনিসটা আমি এইভাবে বলে নিই যে মজুদ কমিটি, যেটা গ্যাসের যে মানে প্রথম যে কমিটিটা, মানে গ্যাস মজুদ নির্ধারণ কমিটি, সেই কমিটি কিন্তু একবারে একমত হয়ে বলেছে যে আগামী 14-15 সাল পর্যন্ত, মানে মাত্র 12 বছর বলেছে যে আগামী 18 থেকে 20 বছর, 15 থেকে 18 বছর, 15 থেকে 18 বছর, আমি বললাম 15 থেকে 18 বছর, মানে 2000 বর্তমান যে প্রুভেন রিজার্ভ আছে, মানে আবিষ্কৃত রিজার্ভ, যেটা তার থেকে 15 থেকে 18 বছর চলতে পারে আর কি। 5 থেকে 7% রেটে যদি আমাদের প্রবৃদ্ধি হয়, বর্তমানে যে হারে চলছে একটু বাড়তি হারে যদি আমরা অর্থনীতির উন্নতি সাধন করি, তাহলে এটা এই পর্যন্ত মজুদ আছে। আমাদের যত কারখানাগুলো এখন চালু আছে সেগুলোর বয়সকাল হচ্ছে প্রায় 25 থেকে 30 বছর কাল। সুতরাং এখন আরো 25 বছর এই কারখানাগুলো, তারপরে নতুন কারখানা আবার তৈরি করতে হবে বা এটাকে ঠিকঠাক করতে হবে আর কি। এটা হচ্ছে গ্যাস মজুদ নির্ধারণ কমিটি বলতেছে এতটুকু মাত্র, এই পর্যন্ত। 2 নম্বর ব্যবহার কমিটি যেটা বলছেন, ব্যবহার কমিটি কিন্তু তারাও বলছে যে হ্যাঁ, যেইভাবে এখন ব্যবহার চলছে তাদের হিসেব করে, সব অর্থনীতির হিসেব করে বলেছে 2014 থেকে 15 সাল, 16 সাল পর্যন্ত চলতে পারে, এর বেশি চলবে না আর কি। আর ব্যবহার কমিটি বলেছে যদি এই বিদেশি কোম্পানিগুলো নতুন তেল গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেন, তাহলে সেই আবিষ্কৃত ক্ষেত্র থেকে সীমিত আকারের একটি রপ্তানির প্রস্তাব তারা করেছেন। এটা হচ্ছে সীমিত রপ্তানি ফর্মুলা, এটা একটা সম্ভাব্য ফর্মুলা। বর্তমান মজুদের উপরে কিন্তু রপ্তানির কোনো সুপারিশ নাই। সুতরাং বাংলাদেশ সরকারের এই মুহূর্তে এই কমিটির এই রিপোর্টের উপরে কোনো রপ্তানি করার কোনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকার যদি গ্রহণ করে, তাহলে তার গঠিত কমিটির সিদ্ধান্তের বাইরে পদক্ষেপ নেবেন আর কি। আর ভবিষ্যতের কোনো স্বপ্নের উপরে সিদ্ধান্ত নিতে পারেন না। ঠিক আছে, গ্যাসের মজুদের পরিমাণ ওনারা বলেছেন। আরেকটা কথা, যে মজুদের পরিমাণ 32 থেকে 42 টিসিএফ গ্যাস সম্ভাব্য আছে। এটা কিন্তু সবারই রিপোর্ট, নরওয়েজিয়ান রিপোর্ট, আইএসডিসি রিপোর্ট, সবকিছু রিপোর্ট এটা। সুতরাং এটা ঠিকই, আপনি ঠিকই বলেছেন যে যদি আবিষ্কৃত, এখন যদি আমরা একটা সিগন্যাল দিতে পারি যে হ্যাঁ আমরা রপ্তানিতে ইন প্রিন্সিপাল রাজি আছি, তাহলেই কিন্তু দে উইল গো ফর আবিষ্কার, তখন ওই আবিষ্কার থেকে এক্সপোর্ট করতে পারবো। এখানে মজুদ কতটুকু আছে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু গ্যাস দুটো কমিটি কেন বানাচ্ছেন আপনারা? দুটো কমিটি বানানোর কারণ একটা, যে বাংলাদেশের আভ্যন্তরীণ চাহিদাটা কতটুকু, ব্যবহারটা কিভাবে হবে, সেজন্য দুটো কমিটি বানিয়েছেন আপনি, ব্যবহার কমিটি এবং মজুদ কমিটি। ব্যবহার কমিটি কোন খাতে ব্যবহার হচ্ছে সেটা তারা দেখার বিষয় আছে। সুতরাং মজুদ যদি একটু বাড়েও সেখানে রপ্তানি হবে কি হবে না, তার সঙ্গে বহু যদি প্রশ্ন জড়িয়ে আছে। আমি যে প্রশ্নটা আপনাকে এখানে উত্থাপন করব, যে এখানে এই যে সম্ভাব্য যে গ্যাস যদি নতুন ক্ষেত্র আবিষ্কার, একটা আমরা যদি একটা সিগন্যাল দিতে পারি, তারা আনন্দিত হবেন। কিন্তু আমার কথাটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, আমি কতটুকু গ্যাস রপ্তানি করলে কত আয় করছি এবং সেই টাকার পরিমাণ কতটুকু, এবং আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সেই টাকা যদি আমি এখানে বিনিয়োগ করি কতটুকু আমি রেহাই পেতে পারি। সেটা তো আমি বলতে চাই যে আমি আগেই বলেছি 1/3 গ্যাস কিন্তু ওদের মালিকানা। ওদের কাছ থেকে আমাদের ক্রয় করতে হয় বৈদেশিক মুদ্রায়। হ্যাঁ, বৈদেশিক মুদ্রা, অর্থাৎ আমি ডলারে সেটা কিনতে হচ্ছে আমাকে। কোনো অসুবিধা এই ডলারে কিনতে গিয়ে 1/3 যদি আমি ডলারে কিনতে যাই, তাহলে আমার কি পরিমাণ ডলারের লায়াবিলিটি আসতেছে আমি বলে দিচ্ছি আপনাকে। আজকের সময় বলি আপনাকে, আমি বলছি আজকে আমি 22% ওদেরটাকে ক্রয় করছি, মাত্র 22% ওদের পোর্শন। কিন্তু যখন আমার আরো গ্যাসের প্রয়োজন পড়বে, আমার নিজস্ব ক্যাপাবিলিটি নাই যে আমাদের টাকা বিরাট ভাবে হুট করে বেরিয়ে দেবো,
ওদের আবিষ্কারের উপরে আমাকে ডিপেন্ড করতে হবে, ওদের গ্যাস ফিল্ডই সব। এই জায়গায় মাননীয় মন্ত্রী আমি একটু দ্বিমত পোষণ করি যে ওদের উপরে নির্ভর করতে হবে, এটা ঠিক না। তাহলে জাতীয় 95 সালে যে জাতীয় গ্যাস নীতি আপনারা করেছেন, সরকার করেছে আর কি, সেই গ্যাস নীতির বাইরে আপনারা চলে যাচ্ছেন। দেশের আভ্যন্তরীণ সম্পদ উত্তোলনের জন্য দেশীয় কোম্পানির মাধ্যমে কিভাবে বিনিয়োগ হবে এবং প্রতি বছরে 4টে কূপ খনন করা হবে, এই নীতি ক্রমাগত প্রত্যেকটা সরকার ভঙ্গ করে আসছে। এবং আপনারা গত বছরে 4টে কূপ খনন করেননি, তার আগের বছরে আওয়ামী লীগ সরকার করেননি, এবং এই বছরও করেননি। সম্পদের বলতে হবে যে 4টা কূপ খনার ক্ষমতা আমাদের আছে কিনা, ক্যাপাবিলিটি বিলটা হয়েছে কিনা। এখন আমি বিলটা করছি, যেমন আমরা 3-4টা কূপেরই ব্যবস্থা করেছি এবার এই বছর। এখন যে প্রোগ্রাম নিয়েছি, শাহবাজপুরে তারা আরেকটা ড্রিলিং করবে, ফেজুগঞ্জে একটা ড্রিলিং করবে, শ্রীকালে ড্রিলিং করবে, 11 নম্বর ব্লক দেওয়া হয়েছে তাদেরকে। কিন্তু সিসমিক স্টাডি করার পূর্ণ ক্ষমতা আছে আমাদের, এটা আমি অবশ্যই বলবো, কিন্তু ড্রিলিং করার ক্যাপাবিলিটি এখন আমাদের সেই বিলটা। আপনি যেটা বলতেছেন, আপনি তো বলছেন অলরেডি আপনি একটা কূপ খনন করতে এই মুহূর্তে আগের হিসাব নাই, বর্তমান হিসাবে 50 কোটি টাকা লাগে। 4টে কূপ খনন করতে 200 কোটি টাকা লাগে। পেট্রোবাংলা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কোষাগারে প্রতি বছরে 2000 কোটি টাকা মতন জমা দিচ্ছেন। তার পৃথিবীর সব দেশের নিয়ম হচ্ছে 10 থেকে 20% এই টাকাটা আবার রিইনভেস্ট করবেন পেট্রোবাংলার অনুসন্ধানের জন্য। 10 থেকে 20% রিইনভেস্ট করলে আপনি বাইরের থেকে কোনো কিছু টাকা লাগে না। তারপরেও আমি বলছি, টাকা সাশ্রয় করার জন্য আমি এখানে বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্টে বাংলাদেশ গভর্নমেন্টের 2 বিলিয়ন টাকা এখন আছে। আপনি বাংলাদেশের ব্যাংকগুলোতে, বাণিজ্যিক ব্যাংকগুলোতে 76 বিলিয়ন টাকা লিকুইড ফান্ড দাঁড়িয়ে আছে। এরপরে প্রবাসী এবং বাংলাদেশ জনগণের কাছে আপনি শেয়ার এবং ডিবেঞ্চার ছাড়তে পারেন, এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টরকে আপনি বলতে পারেন যে আসো বাপেসের সঙ্গে চুক্তি করে এখানে বিনিয়োগ করো আর কি। এরকম নতুন পদ্ধতি নেওয়া যেতে পারে। আমি মনে করি না বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের জন্য কোনো টাকার অভাব আছে আর কি। না, টাকার অভাব আছে, এই জন্য টাকার অভাব আছে, টেকনিক্যাল ক্যাপাবিলিটির অভাব আছে, টাকার অভাব আছে, টেকনিক্যাল আছে। জানেন যে টেকনিক্যাল এখন এমন একটা অবস্থায় যে এই টেকনোলজি কিন্তু কেউ কোনো বড় কোম্পানি লুকিয়ে রাখতে পারছে না। আপনি সেসমিক সার্ভে থেকে শুরু করে সবকিছু আপনি জাস্ট টাকা দিয়ে আপনি সেই টেকনোক্র্যাটকে নিয়ে এসে সেই কোম্পানি দিয়ে করতে পারি। এখন এখানে কথা হলো, আমরা অলরেডি বিগত 10 বছরে 10টা চুক্তিতে সমস্ত প্রসপেক্টিভ ফিল্ডগুলি পিএসসি চুক্তি আত্মঘাতী কাজ হয়েছে। আপনার সরকার এবং আওয়ামী লীগের সরকারের 2 সরকার মিলে আপনারা আত্মঘাতী একটা কাজ করেছেন যে ভালো ভালো জায়গাগুলোকে 1991-96 সময় বিএনপি গভর্নমেন্ট সত্যিকার ভাবে 3টা চুক্তি করেছে। একটা ছিল সিমিটার, সেটা ইনহেরিট করেছে এরশাদ আমলের, আর 3টা। আর আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে 6টা চুক্তি, আওয়ামী লীগ আরো খারাপ করেছে, 6টা চুক্তি করেছে। এবং 6টা চুক্তি না খালি পঞ্চবার্ষিক পরিকল্পনায় সুস্পষ্ট বলা আছে গ্যাস রপ্তানি করা হবে। আমার কাছে সেই ডকুমেন্ট আছে। এটা কিবরিয়া সাহেবের একটা মহাভুল। ঠিক আছে, এই মহাভুল শুধরানোর জন্য আমরা চেষ্টা করছি, এবং আমরা মিলে আসেন, আমরা চেষ্টা করি শুধরানোর জন্য। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে আমার রপ্তানি, যে আপনি যে বললেন কোষাগারে এত টাকা আছে, যে এই টাকাটা যদি আমরা এখানে সব নিয়ে আসি তাহলে আরো দেশের তো রিকোয়ারমেন্ট অফ ডেভেলপমেন্ট হবে। অন্য খাতেরটা বলছি না আমি, এই খাতের টাকাও তো অন্য খাতে যাচ্ছে। আমার পেট্রোবাংলা 2000 কোটি টাকা আপনাকে দিচ্ছে, ইতিমধ্যে আপনি একজন সফল মন্ত্রী, আপনি 2000 কোটি টাকা দিচ্ছেন না, এবং 10 থেকে 20% টাকা আপনি দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চেয়ে নেন। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ অলরেডি দিয়েছে। যেমন ফর ইনস্ট্যান্স এই বাজেটে 4068 crore টাকা দিয়েছে, যারা 20% অফ দি বাজেট ইন পাওয়ার সেক্টর, মানে বিদ্যুৎ এবং গ্যাস। বিদ্যুতের চিন্তা করতে হবে না, গ্যাসের জন্য বিদ্যুতের চিন্তা করতে, বিদ্যুতের বেশি, গ্যাসটার প্রয়োজনটা হচ্ছে বিদ্যুতের জন্য। আমি যদি বিদ্যুৎ বাড়াতে না পারি তাহলে তো গ্যাসের প্রয়োজন নাই। আমার দেশে গ্যাসের প্রয়োজনটা মেইনলি বিদ্যুৎ। আমার 70-60% গ্যাস ব্যবহার হয় বিদ্যুতে। এই প্রসঙ্গে আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য 30% গ্যাস ব্যবহার করেন, আরো বাড়বে। সার কারখানার জন্য 25-24% করেন, শিল্পের জন্য 12% গ্যাস ব্যবহার করেন, রান্না বান্না ও বাণিজ্যিক খাতের জন্য 12% করেন, এবং অপচয় 7%। এই যে বিকল্প ব্যবহার 200 কোটি টাকা গ্যাস চুরি হয়। বন্ধ করেছি। মনে করেন যে এই যে বিকল্প খাতগুলোতে গ্যাস ব্যবহার করলে গ্যাস রপ্তানির চাইতে আমরা বেশি লাভবান হবো। আমি এখানে গ্যাস রপ্তানির বিষয়টা হচ্ছে যে গ্যাস রপ্তানি থেকে আমি আয় কত হচ্ছে, এখানে ওনারা একটা হিসাব
বিদেশি কোম্পানি যে রপ্তানির না, প্রস্তাবটা দিয়েছে, ওই হিসাবে আমি সেই এগ্রি করি না। প্রস্তাবটা আপনি করেন না, আমি আমি বলে বলি দিতে হবে দর্শকদের। না, আমি ওনারা বলছে যে বছরে মাত্র 1000 কোটি না, টাকা। আমি ওই হিসাবের সাথে একমত নই। আমি বলি আমার 1% লাভ হবে না, আমি বলতে চাচ্ছি লাভটা কি হবে, আমি যে বৈদেশিক মুদ্রায় ওদের গ্যাসটা ক্রয় করছি সেই টাকাটা আমি বৈদেশিক মুদ্রা পেয়ে যাব। আমাদের বৈদেশিক মুদ্রার উপর যে একটা বিরাট চাপ সৃষ্টি হবে আগামীতে, আজকে না আগামীতে। আমি এই প্রস্তাবটা আবার বলি আপনাকে দয়া করে, যে আপনি যে বলতেছেন আমরা বিদেশি কোম্পানিকে ডলারে আমরা শোধ দিব, এইটা এই মুহূর্তে তার পরিমাণ হচ্ছে মাত্র মানে শোধ দিতে হবে আমার 150 থেকে 200 মিলিয়ন ডলার বছরে, এবং এইটা আমার রপ্তানি আয়ের মাত্র 1.5%, গড়ে আর কি 2 থেকে 1.5%। আজকে ফিউচারের জন্য তো আমি পরিকল্পনা করতে বলছি। এখন যদি সরকার মনে করেন যে না আমরা দেশের ভিতরে বিনিয়োগ করবই না, আমরা বিদেশি কোম্পানি দিয়ে গ্যাস উত্তোলন অনুসন্ধান করব, তাহলে আপনার এই আমি যে 10টা ব্লক কন্ট্যাক্ট করা আছে সেখানে বিদেশিদের দ্বারাই করতে হবে। আরো একটা নম্বর আপনি নিশ্চয়ই জানেন, আজকে যে গ্যাস আবিষ্কৃত হয়েছে শতকরা 92% আবিষ্কার করছে বিদেশি কোম্পানি, আমরা আবিষ্কার করছি মাত্র 8%। এতেই বুঝতে পারেন 92% বিদেশি। দেশের কোম্পানি গত কয়েক বছর 8% করতে দেন 8%। তারপরেও তারা যে ক্যাপাবিলিটি আছে যেভাবে বিল্ডটা করতে পারবে, এখন আমার আজকেই যেমন আজকে একটা আমি হিসাব দিতে পারি, এখন আমার গ্যাসের উৎপাদন এবং বিক্রি সমান সমান পর্যায়ে 1270-75 MMCF প্রতিদিন, অথচ আমার একটা হিসাব মতো আগামী 2006 সালের মধ্যে আমার 400 MMCF গ্যাস প্রয়োজন ফার্দার। এই প্রয়োজনটা কিন্তু আমাকে মিটাইতে হবে ভার্চুয়ালি বিদেশির উপর। আমাদের এই 2 বছরের কোনো ক্যাপাবিলিটি নাই। ক্র্যাশ প্রোগ্রামে যাই এখন প্রতিদিনের জন্য আমরা হিসাব করেছি 200 মিলিয়ন থেকে আই হ্যাভ ক্যালকুলেটেড দ্যাট আমরা নিজেরা ওয়ার্ক ওভার করে হয়তো ম্যাক্সিমাম 200 MMCF করতে পারবো, আবার 200 MMCF আমার কমে যাবে বিকজ অফ দ্য ডিপ্লিশন। তাতে আমি জিরোতে থাকবো আফটার 2 ইয়ার্স। আমার ইনক্রিজ ওদের উপর আমার ডিপেন্ড করতে হচ্ছে 400 MMCF। এখন বর্তমানে আমি তাদের কাছ থেকে কিনি মাত্র 22%। আমার হলো আমার নিজস্ব উৎপাদন থেকে আমি খরচ করতেছি 87%, কিন্তু আগামীতে ওদের কাছে 50% ধরে নির্ভরশীল হবো আমি। মাননীয় মন্ত্রী, আপনার দুটো যে কমিটি করেছেন সেই ব্যবহার কমিটির থেকে তো এরকম কোন রিপোর্ট আসেনি। না, ব্যবহার কমিটি যারা বলেছে যে ফরেন এক্সচেঞ্জের চাপটা তারা অলরেডি বলেছে গত 4 বছরে কাল্পনিক বলছেন, বৈদেশিক মুদ্রা সংকট নাই তো 1.5% রপ্তানি আর আপনি আমরা সজ্জিতার জোগাড় ওই বলছেন, তাহলে বৈদেশিক মুদ্রা অন্য রিকোয়ারমেন্ট নাই। 150 মিলিয়ন ডলার আপনি দিতে পারেন, আমাদের প্রবাসী বাঙালিদের রেমিটেন্সের কিছুই না এটা। এইটুকু দিয়েই সরকারের মাত্র 200 কোটি ডলার ফরেন এক্সচেঞ্জ রাখতে পারতেছে। এরপরে যদি ওই চাপটা আসে, আপনি অপচয় দুর্নীতি কমান না, সেটা অন্য ব্যাপার। আমি কিন্তু এখানে আমাদের কথাটা হলো যে আমি যদি আগামীতে 50% লেভেলে চলে যেতে হয়, আমার রিকোয়ারমেন্ট হবে 2006 সালের এন্ডে। এটা কিন্তু প্রতিদিনই আমাদের পরিবর্তন হচ্ছে। আমি আমার লেটেস্ট যেটা পরশুদিন আমার হিসাবে আমি বলতে পারি যে আমরা এই কয়েকদিন আগে মিটিং করেছি, আলাপ করেছি, সেইখানে আমাদের দেখা যাচ্ছে 2006 সালের জুনের ভিতরে আমার 400 MMCF গ্যাস এডিশনাল দরকার। সেটা মিট করতে হলে আমার অর্থায়ন লাগবে। অর্থায়ন কত লাগবে? 350 কোটি টাকা লাগবে আমার খালি গ্যাস উত্তোলনের জন্য। ট্রান্সমিশনের জন্য লাগবে আমার প্রায় বিভিন্ন ওয়ার্ক ওভার করতে লাগবে 53 কোটি। ট্রান্সমিশনে লাগবে 2666 কোটি টাকা। টোটাল আমার 3000 কোটি টাকা লাগবে বাই জুন 2006। বাই জুন 2006 মানে আগামী বছর। এই বছর পেয়েছি আমি 846 কোটি টাকা, তার মানে আরো 2000 কোটির উপর 3000 কোটি টাকা আমার লাগবে প্রায়। এই যে টাকাটা, এটা তাহলে বাজেটে কিন্তু এফেক্ট করবে। এইটাও আমি করতে পারলেও আমার ফরেন এক্সচেঞ্জ লাগতেছে তো বিরাট অঙ্ক। আপনি যে অঙ্কটা বলছেন, তাহলে আমাদের কথা হচ্ছে যে কিভাবে মানে এই সমস্যা সমাধান করা যায়। আমার কথা হচ্ছে সমগ্র জাতিগতভাবে সরকার এবং সবাই টেকনোক্র্যাট নিয়ে একটা জাতীয় সংলাপ হোক, যে কিভাবে, এবং প্রাইভেট সেক্টরকে ডাকা হোক। প্রাইভেট সেক্টর তো আমাকে প্রপোজাল দিয়েছেন যেখানে 8 বিলিয়ন টাকা টেক্সটাইলে ইনভেস্ট করতে পারে তারা। সেই প্রাইভেট সেক্টর বলতেছে যে বাপেক্সের সঙ্গে আপনারা আইন করে দেন, বাপেক্সের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হব, এবং এই যে 500 MMCF যে বাড়তি আমার গ্যাস লাগবে কয়েক বছরের ভিতরে, এটার জন্য 300 মিলিয়ন ডলারের সাশ্রয় আমরা করে দিচ্ছি। ঠিক আছে, আমি তো অলরেডি অ্যানাউন্স করেছি, আপনি শুনেছেন, পরশুদিন বলেছি। যেহেতু আমি দেখলাম 2666 ট্রান্সমিশন লাইন লাগবে, প্রাইভেট সেক্টরকে বলছি আপনারা আসেন।
ট্রান্সমিশন লাইনে আসে না। একটা কথা শেষ করি যে রপ্তানিটাকে বেসিক্যালি আমার দেখতে হবে যে আমার টোটাল সম্পদটা, এনার্জি সম্পদটা কতটুকু আছে, কত বছর চলবে, সেখানে কতটুকু রপ্তানি করলে আমার দেশের জন্য একটা টেক অফ হবে দেশে, যে এটা তো একটা সিগন্যাল হবে ফর ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য কান্ট্রি, ফর ফিউচার ইনভেস্টমেন্ট ইন দ্য কান্ট্রি। আমার দেশে যারা গ্যাস বেস ইন্ডাস্ট্রি করতে আসবে তারা চিন্তা করবে যে এই গ্যাসটা আমি কতদিন পাবো, কতটুকু আছে। এই সিগন্যালটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ দেশের সাধারণ মানুষ মনে করে বা তাদের কাছে মেসেজটা এইরকম যে আমাদের সবার ঘরে ঘরে গ্যাস পৌঁছায়নি, এই মুহূর্তে আমরা মানে কেন গ্যাস এক্সপোর্ট করবো? এটা সবার ঘরে ঘরে, কোন দেশে কোথাও ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছানো হয় না। আমি যদি গ্রামাঞ্চলে, আমি ম্যাক্সিমাম শহর সিটি ভিত্তিকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দিতে পারি। পাইপলাইনে গ্যাস ডিস্ট্রিবিউশন ইজ ভেরি কস্টলি। গ্যাস ঘরে ঘরে দিতে হবে বাই সিলিন্ডার, যার জন্য এই বছর আমরা পৃথিবীতে সব জায়গায় গ্যাস সিলিন্ডার, আমরা এই বছর সিলিন্ডারের উপর সমস্ত ট্যাক্স মকুব করে দিয়েছি, সমস্ত ট্যাক্স, যাতে সিলিন্ডারটা সস্তায়, গ্যাসের চাইতে সস্তায় বাড়ি বাড়ি দিতে পারি। এবং আমি আশা রাখি গ্যাস আমরা বাড়ি বাড়ি পৌঁছাতে পারবো, সিএনজি করে গ্যাসের ব্যবহার বৃদ্ধি করতে পারবো। কিন্তু বেসিক্যালি গ্যাসের যে বিরাট রিকোয়ারমেন্ট, সেটা আমরা মিট করতে পারবো কিনা। আরেকটা প্রশ্ন বেশ আলোচিত হয় যে আপনারা বিদেশিদের কাছে যুক্তরাষ্ট্রের নির্দেশে বা ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, IMF এর পরামর্শেই গ্যাস রপ্তানির জন্য উৎসাহী বেশি, বা তাদের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা আছে? আমার মনে হয় না কোনো দায়বদ্ধতা আছে। তারা আমাদের যেহেতু ডেভেলপমেন্ট পার্টনার, তারা আমাদের ভালো দিকটাই বিবেচনা করে, চিন্তা করে। অনেক ক্ষেত্রেই তাদের স্বার্থ এখানে কিছুই নাই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে যে পশ্চিমাঞ্চলে গ্যাস লাইনে দিতে গেলে ইট ইজ নট ইকোনমিক্যালি ভায়াবল। যদি তোমরা সীমিত অংশ রপ্তানি করো তাহলে ইট ইজ ভায়াবল অ্যান্ড উই ক্যান গিভ দ্য এন্টায়ার ফাইন্যান্স। আমরা সমস্ত ফাইন্যান্সিং মধ্যে রাজি আছি। সুতরাং অর্থনীতি বিবেচনাই তারা আমাদের। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির একটা শর্ত আছে, যদি কোনো একটা কোম্পানিকে আপনি গ্যাস রপ্তানির সুযোগ দেন, তাহলে এখন 10টা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ আমরা, 9টা কোম্পানিকে গ্যাস রপ্তানির সুযোগ দিতে হবে। তারপরে দেখা যাবে আমরা আরেকটা বিপদে পড়লাম, আর কি ফাঁদে পড়লাম। ওনারা সব রপ্তানি করে দিবেন এবং দ্রুত আয় করার চেষ্টা করবেন, এবং আমার আভ্যন্তরীণ চাহিদার আমি পূরণ করতে পারবো না। আমার কথাটা হচ্ছে যে এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক বা দাতা গোষ্ঠী প্রকাশ্য গ্যাস রপ্তানি করার এরকম কোন বিষয় দেননি। এবং আমি মনে করি গ্যাস একটা জাতীয় সম্পদ, এবং এই জাতীয় সম্পদের মালিক বাংলাদেশের 13 কোটি জনগণ, এবং জাতীয় 13 কোটি জনগণের প্রতিনিধিত্ব করতেছে এই সংসদ। আজ পর্যন্ত বাংলাদেশের কোন সংসদ গ্যাস নিয়ে আলোচনা করেননি, গ্যাস নীতি নির্ধারণ করেননি। এবং এই দুটো কমিটি দেওয়ার পরেও আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে কেন সরকার সংসদীয় কমিটিতে অথবা পার্লামেন্টে এই বিষয়টা উত্থাপন কেন করলেন না, এবং বিস্তারিত আলাপ হোক না কেন। আমি রপ্তানির পক্ষ বিপক্ষ এটা কোনো আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত আমি মনে করি না। আমার গ্যাস কিভাবে ব্যবহার করব, বেশি টাকা কামাই করব, দেশের মঙ্গল করব, মানুষের মঙ্গল করব, এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করব। এবং সেই জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যা যা করার আপনি তাই করবেন। সুতরাং মাননীয় মন্ত্রীকে আমি বলবো, জ্বালানি নিরাপত্তার সঙ্গে আপনার শেষে যে কথাগুলি বললেন, আমি আপনার সাথে 100% একমত যে আমার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমার ভবিষ্যতের প্রজন্মের জন্য দেখতে হবে, এবং আমার অর্থনৈতিকভাবে যেটা সবচেয়ে লাভজনক বিবেচনা করতে হবে। এবং আমি এটাও মনে করি যে সংসদে এটা আলোচনা হওয়া উচিত। এটা এবং সেখানে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে এই মুহূর্তে আমার বাজেট, বাৎসরিক বাজেট হচ্ছে 50,000 কোটি টাকার। 50,000 কোটি টাকার 1,000 কোটি টাকা বাড়তি আয় এই অর্থনীতিতে একটা সাগরে এক বিন্দু মানে পানি। এখানে আমি একটা দিন যে 1,000 কোটি বাড়তি আয় না, আয়টা হচ্ছে আমার বিরাট ফরেন এক্সচেঞ্জ সেভিং একটা আছে সাইড, ইনসেন্টিভ ফর একটা ইনসেন্টিভ উৎসাহিত করা টু মোর এক্সপ্লোরেশন। কারণ আমরা এক্সপ্লোরেশন করতে পারবো না, আমরা আমি এক্সপ্লোরেশন এনকারেজ করা। তারপরে একটা গুড সিগন্যাল টু অল ইনভেস্টার্স, বিদেশি ইনভেস্টারদের সিগন্যাল যে এই দেশে এই সিচুয়েশনে আমরা আরো ইনভেস্ট করতে পারি। অনেক সিগন্যাল দিয়েছে নাই, আমরা তো আইওসিরা টাকা পাচ্ছে, আইওসির সঙ্গে এখনো তো কোনো বিরোধ হয়নি আমাদের সঙ্গে। টাকা শোধ করতে পারছে, এটা কোনো কঠিন ব্যাপার না। অর্থনীতিবিদরা, অর্থনীতিবিদ না, আমিও অর্থনীতিবিদ না, তবে বাংলাদেশের টপ অর্থনীতিবিদরা বলেছেন এটা রপ্তানি আর কিচ্ছু না,
আমার বাৎসরিক বাজেটের কিছুই না, এবং 1.5% থেকে 2 বা 3% যদি রপ্তানি আয়ের আপনি এই বাবদ শোধ করে দেন 2020 সাল পর্যন্ত, এটা আমাদের বাংলাদেশের অর্থনীতি অতটুকু শক্তিশালী একটা বড় ডেঞ্জার আছে আইওসিরা যদি আজকে এক্সপ্লোরেশন বন্ধ করে আমাদের গ্যাস বন্ধ হয়ে যাবে, আমরা গ্যাস ওই মাটির নিচেই থাকবে, আমরা ব্যবহার করার সুযোগ পাবো না, কারণ আমাদের নিজস্ব ক্যাপাবিলিটি কোনোদিনও এই গ্যাসও পার হতে পারবে না। আমরা অনেক চেষ্টা আমরা অনেক দেখেছি এই 10 বছরে বা 20 বছরে বা 40 বছর যাবত গ্যাস ব্যবহার করছি, আমরা মাত্র 3.5 TCF গ্যাস ব্যবহার করি 40 বছরে। সুতরাং আমাদের সেই ক্যাপাবিলিটি নাই, এটা আমরা গর্ব করে বলতে চেষ্টা করি, বাট উই হ্যাভ নো ক্যাপাবিলিটি, আমাদের নিজস্ব আজ পর্যন্ত পারি নাই, আগামীতে পারবে না। সামনে আপনি খুবই জ্ঞানী মানুষ এবং আপনি জানেন যে এই সেক্টর দেশের স্বাধীনতার পর থেকে কিভাবে অবহেলিত করা রাখা হয়েছে। প্রত্যেকটি সরকার এই বাপেক্স এবং পেট্রোবাংলা যেন পঙ্গু হয়ে যায় এবং বাংলাদেশ যেন বিদেশিদের কাছে ইজারা হয়ে যায়, সেই পরিকল্পনারই পার্ট। আমি বুঝি না অদৃশ্য সুতার টানটা কোন জায়গাটায়। আমি চেষ্টা করছি, তবে তো পারতেছি না। ব্যাপেক্সকে দায়িত্ব দেওয়ার পরেও, পেট্রোবাংলাকে দায়িত্ব দেওয়ার পরেও কোম্পানিগুলিকে আমি এত স্বাধীনতা দিয়েছি তোমরা কাজ করো, তার সত্ত্বেও তো পারতেছে না তারা। আমি তো চেষ্টা করতেছেন, কিন্তু 2 বছর হয়ে গেল এগোচ্ছে। সারা পৃথিবীতে একটা জিনিসই করতে পেরেছি, সাইসমিক স্টাডিটা আমি জোর করে দিয়েছি, এরা করতেছিল না, জোর করে সাইসমিক স্টাডি করাইছি, দ্যাট মিন্স সাকসেসফুল। তারা বাংলাদেশের ডিলিং এর ব্যাপারে রিস্ক ইনভেস্টমেন্ট, বিভিন্ন রিস্ক ইনভেস্টমেন্ট। আমি যদি 3টা ডিলিং করে 4টা ডিলিং করে একটা ফিল পাবো, আপনি বললেন 50 কোটি, 200-250 কোটি ইনভেস্ট করলে হয়তো একটা ফিল পাবো। এখন এটা হয়ে যাচ্ছে 4:1, ভবিষ্যতে হবে 5:1, তারপরে 16:1, এ তো বাড়তেই থাকবে। সবসময় এনার্জি কোঅপারেশনের কথা শুনি বিভিন্ন দেশে, কিন্তু আমরা যে ক্রস বর্ডারের ক্ষেত্রে ভারতে গ্যাস রপ্তানির ইস্যুটি, ভারত বাংলাদেশের রাজনীতি অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু। আপনার কি আপনাদের যে দ্বিধা কাজ করছে, মনে হচ্ছে আপনারা গ্যাস রপ্তানি করবেন, কখনো মনে হচ্ছে আবার সিদ্ধান্ত নিতে পারছেন না, যেরকম আপনারা খুব দ্রুত আবেঞ্জের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এটা কি ভারতের কারণে, ভারত ইস্যু বলে? এটা ঠিক বলা মুশকিল। অনেকগুলি ইস্যু আছে, অনেকগুলি ব্যাপার আছে। আজকে 6 মাস হয়ে গেছে, কমিটি রিপোর্ট দিয়েছে। আমি এখনো মনে করি কমিটির রিপোর্ট বিশ্লেষণ করলে রপ্তানি করার স্কোপ আছে কমিটির রিপোর্ট অনুযায়ী, কারণ আমাকে সার্বিক এনার্জি ধরতে হবে। আমি খালি গ্যাসে চিন্তা না, আমি মনে করি আমার একটা বিরাট কয়লা সম্পদ আছে, এটাও কিন্তু এনার্জি। কয়লার থেকে বিদ্যুৎ হচ্ছে, পৃথিবীর 50% দেশে কয়লার থেকে বিদ্যুৎ হচ্ছে, আমার দেশে মাত্র শুরুই হয় নাই। যে কয়লার খনি আমাদের আছে, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 15 TCF গ্যাস। যে গ্যাসের পরিমাণ আমার 20 বছর চলবে, ইকুইভ্যালেন্ট আমার কয়লা আছে, তা ধরি তাহলে তো 40 বছর হয়ে গেলে এখানে। আপত্তি আছে আমার তথ্য, মনে একটু টেকনিক্যাল তথ্য। জামালগঞ্জে 1000 মেট্রিক টন আছে, বড় পুকুরেতে 303 মেট্রিক টন আছে, খালাসপীরে 543 মেট্রিক টন আছে। এবং আপনি জানেন টেকনিক্যাল লোকরা, এবং আমি নিজে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে বলতেছি, রিকভারেবল এর থেকে কতটুকু আপনি কয়লা বের করতে পারবেন, এর থেকে মাত্র 19 থেকে 20% বেশি কয়লা উত্তোলন করা যায় না, বাদ বাকিটা মাটির তলায় থাকবে। এক ভদ্রলোক জিওলজিস্টের কথা, না এক ভদ্রলোক, আমি আবার বলি, আমার এক্সপার্ট, 64 মেট্রিক টন। আমি এক্সপার্ট না, আপনি এক্সপার্ট না, আমার এক্সপার্টটা ডেফিনেটলি বলেছে আমাদের 3300 মেট্রিক টন কয়লা আছে। 3300 মেট্রিক টন, আমি আপনাকে হিসাব 1800 মেট্রিক টন পর্যন্ত 3300 মেট্রিক টন আপনি 150 কোটি টন মানে আপনার আসলে আমরা উত্তোলন করতে পারি 25%। 3300 মেট্রিক টনে 25% উত্তোলন করতে পারি। আপনি এখানে এই যে 1000-1700 কত, 3000 এর উপর আছে, 2000ই ধরলাম, টোটাল 3000। আমি আপনাকে ফিগার দিব, 3000 এর উপর আছে। এই বড় পুকুরের থেকে মাত্র একটা 300 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কারখানা হবে। আপনি যে 15 TCF বললেন, 15 TCF গ্যাসের সমান না, 150 মেট্রিক টন আপনি বড় পুকুরিয়াতে 393 মেট্রিক টন কয়লা আছে, উত্তোলনযোগ্য 64 মেট্রিক টন উত্তোলনযোগ্য। টোটাল আমার আছে জামালগঞ্জ, খালিশপুর সব ধরলে। জামালগঞ্জে আপনি তুলতে পারবেন না, 2000 ফিগার আমি 3300 মধ্যে 25% এক্সট্রাক্টেবল হইলে দাঁড়ায় 550 to 600 মেট্রিক টন।
which is 38 metric ton is equal to 1 MMCF. করছি না, তো আমার কথা আছে যে আমাদের দেশে যারা এনার্জি এক্সপার্ট তারা বলতেছেন যে কয়লার উপর নির্ভর করে একজন ভদ্রলোক খালি তার স্টেটমেন্টে সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছেন আমি এবং সেটার উপর একটা আর্টিকেল আমাদের তরফ থেকে ছাপানো হয়েছে পত্রিকা, বলেছি আপনারা 15 TCF কয়লা, তো 15 TCF ইকুইভ্যালেন্ট কয়লা, 15 TCF ইকুইভ্যালেন্ট প্রুভেন গ্যাস, 32 TCF প্রবেবল গ্যাস, ওটা আরো বেশি হতে পারে। টোটাল এনার্জি ধরলে আমার দেখতে হবে কত বছরে আমার রিকোয়ারমেন্ট মিট করতে পারি। এই হিসাবগুলো ঠিকই আছে, আমার কথা আছে যে আপনি যেগুলো বললেন সবগুলো আপনি আপনার মতন করে সাজিয়ে বললেন, কিন্তু টেকনিক্যাল লোকে তো এগুলো বলতে আমি আই হ্যাভ সেড ইট বেসড অন, সত্যি আমি কিন্তু টেকনিক্যাল লোক না, আমি টেকনিক্যাল লোকের কথা মতোই বলেছি। মাননীয় মন্ত্রী বলেন, অন্যান্য যারা গ্যাস রপ্তানির পক্ষে তারা বলেন যে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহ হারিয়ে ফেলছে যদি গ্যাস রপ্তানির সিদ্ধান্ত না নেওয়া হয়, যে এই রকম বড় বড় কোম্পানি যেগুলো আছে তাদের যদি ফেরত যেতে হয় তাহলে আর নতুন বিনিয়োগ হবে না। আমরা তো সবাই নিশ্চয়ই বিদেশি বিনিয়োগ চাই। বিদেশি কোম্পানি যারা এখানে আমাদের 10টা কোম্পানি এখানে কাজ করতেছে তারা খুব ঠান্ডা মাথায় চুক্তি করেছেন এবং সেখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করার কোনো তাদের ব্যবস্থা নাই, এবং এই বিদেশি কোম্পানিরা হঠাৎ মাথা গরম হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, এটা আমার মনে হয় মন খারাপের কোনো, এবং এখন পর্যন্ত তারা খুব বলতবিতে আছেন, ভালোভাবেই আছে, তাদের ঘর বাড়ি আমরা আগুন টাগুন লাগায় পুড়াই দিনি, সুতরাং তারা এখন তাদের বিনিয়োগ হলো খালি গ্যাস ক্ষেত্রে, কিন্তু গ্যাস বেসড বিনিয়োগ, এই যে আপনারা বলেন সার কারখানা করেন, কেমিক্যাল ইন্ডাস্ট্রি করেন, কোন প্রাইভেট সেক্টর বিদেশি আসতেছে না ইনভেস্টমেন্টে। ওটা তো ওটার জন্য আপনার ইকোনমিক পলিসি দায়ী না, ওটার জন্য দায়ী যে বাংলাদেশের সরকাররা ক্ষমতাবাদী ও সংঘর্ষের রাজনীতি যতদিন করবেন এবং সংসদকে অকার্যকর করে রাখবেন এবং যতদিন হত্যাখুন এবং পুলিশ প্রতিদিন মানুষ রাজধানীতে খুন হবে এবং সরকারি দলের এবং বিরোধী দলের নেতা কর্মীদের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদ বের হবে, ততদিন পর্যন্ত বেশি হয় আরো অনেক দেশে, যার পরেও বিদেশি ইনভেস্টমেন্ট আসে। আমার দেশটা ফার্টিলাইজার ইনভেস্টমেন্ট আসতেছে না, একটি কেমিক্যাল বড় ইনভেস্টমেন্ট আসতেছে না, এগুলি আসতেছে না। একটা বড় জিনিস হলো, আরো কিছু একটা বড় জিনিস হলো টু এনশিওর যে তারা সাপ্লাই অফ র মেটেরিয়াল, আবার ন্যাচারাল গ্যাসের সাপ্লাই কি আছে না আছে, কতটুকু আবিষ্কৃত হয়েছে, যতক্ষণ পর্যন্ত আবিষ্কৃত ফিল্ড সম্বন্ধে শিওর না হবে, 20-30 বছর না চলবে, তারা আসবে না। তারা প্রথমেই যাবে আমাকে 30 বছরের সাপ্লাই গ্যারান্টি দিতে হবে। এই যে গ্যারান্টি আমি দিব, আই ক্যানট গিভ দ্য গ্যারান্টি টুডে আনলেস আমি এক্সপ্লোরেশন না হই। তো মাননীয় মন্ত্রী, আপনাকে আমি বলেছি যে আপনি যদি গ্যাসের যে সমস্যাটা মনে করছেন তাহলে এটা একটা জাতীয় সংলাপ হয়ে যাক না, জাতীয় সংলাপ করে তারপরে সিদ্ধান্ত নেই। গ্যাসের মতন একটা বিদেশে পাচার করার ঝুঁকি নিয়ে সারা জীবন জাতির কাছে বিপদে থাকবেন কেন? রপ্তানি এটা পাচারের কিছু নাই, এটা একটা কথা বলা হয় পাচার রাষ্ট্র, সেই জন্য আপনারা বিব্রত হয়ে পড়ছেন। যদি ভারত না থাকতো তাহলে একদিন ঠিকই রপ্তানি করে দিতেন। তবে আজকে আমি একটা কথা বলতে পারি, পৃথিবীতে প্রায় 50টা দেশে অ্যাবান্ডেন্ট গ্যাস আছে, তারা রপ্তানি করছে, তারা অর্থনৈতিকভাবে অনেক বড় হয়ে গেছে। আজকে নরওয়ের কথা ধরেন, নরওয়ে 20 বছর আগে দে আর পুয়ারেস্ট কান্ট্রি ইন ইউরোপ, টুডে দে আর দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে আপনার যাদের গ্যাস নাই 100 দেশ, তারাও কিন্তু গ্যাস ছাড়া চলতেছে। সুতরাং আমাদেরকে চিন্তা করা উচিত যে এর থেকে আমরা অর্থনৈতিকভাবে লাভজনক হবে কিনা, এতে আমার দেশের উন্নয়ন হবে কিনা, দেশে আরো ইনভেস্টমেন্ট আসবে কিনা, এই জিনিসটা বিবেচনা করা উচিত। আমি আপনারা চিন্তা করতেছেন যে রপ্তানি করলে মনে হয় দেশ শেষ হয়ে যাবে, আমি সেটা বলছি না। আমি বারবার বলতেছি যে জ্বালানি নিরাপত্তার বিষয়টা সার্বিকভাবে দেখে এবং তার সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তাটা দেখা, এবং সেখানে আমাদের গ্যাসের এখন পর্যন্ত কমিটি রিপোর্ট যেখানে দাঁড়িয়ে আছি আমরা, সেখান থেকে আমার মনে হয় বিকল্প অনুসন্ধান করা দরকার। যেরকম সীমা পার ক্রস বর্ডার বিদ্যুৎ ব্যবসা করা দরকার, এবং আমার মনে হয় নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ভারত 4 দেশের বিদ্যুৎ আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড স্থাপন করার মধ্য দিয়ে একটা সমাধান বের করা দরকার। বিকল্প অনুসন্ধান আমি আসছি, বায়ু শক্তি, বায়োগ্যাস শক্তি, এবং এখানে অনুসন্ধানের জন্য আপনি রিনিউয়েবল এনার্জি একটা ইনস্টিটিউট আপনি ওপেন করতে পারেন এখানে, এবং এই ব্যাপারে গবেষণা শুরু করতে পারি আমরা। কারণ আজও কালো আপনাকে কিন্তু দাঁড়াতে হবে বিকল্প
আমরা অলরেডি এই বছর বাজেটে প্রকল্প নেওয়া হয়েছে রিনিউয়েবল এনার্জি, বায়ো সোলার এন্ড বায়ো স্টাডি অলরেডি দিস ইয়ার উইভ টেকেন আ প্রজেক্ট। অনেক ধন্যবাদ। আমাদের এখানে আমার কথা হচ্ছে যে গ্যাসের উপরে জাতীয় সংলাপ ছাড়া আল্লাহর ওয়াস্তে গ্যাস রপ্তানি করবেন না। শেষ জিজ্ঞাসা, মানে যারা গ্যাস রপ্তানির পক্ষে কিছুটা নমনীয় তারা প্রায়শই বলেন যে যে রপ্তানি করে যে টাকাটা আয় হবে সেই টাকাটার সদ্ব্যবহার হবে কিনা। এখানে স্বচ্ছতা থাকতে হবে, এখানে এমনই স্বচ্ছতা থাকতে হবে যাতে কোনো কারো স্বার্থে কি এটা করতে না পারে। যেমন নীতিমালা করবেন কোনো, মানে অবশ্যই নীতিমালা থাকতে হবে, দ্যার হ্যাজ টু বি নীতিমালা, ইন্টারন্যাশনাল এজেন্সি ইনভলভ হতে হবে, কারণ এটা দুই দেশের ভিতর ব্যাপার আছে। তারপরে পাইপলাইন এর ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হবে, দেশি বিদেশি সবাইকে ইনভলভ করে ট্রান্সপারেন্সি রেখে এই জিনিসটা চিন্তা করতে হবে। তবে উনি যেটা বলছেন যে একটা সংলাপ বা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই তারপরে যেটা যাওয়া উচিত এবং ট্রান্সপারেন্সি মেনটেন করা উচিত। এর জন্য আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি সংলাপে রাজি হয়েছেন। আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, আমরা কোনো সম্পদকে যেমন আঁকড়ে থাকতে চাই না, তেমনি অপ্রয়োজনীয় কোনো সম্পদ হারাতেও চাই না। আমরা চাই আমাদের দেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।